আমি জানি এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু আমি বলেছি আপনি যদি ভিতর থেকে শক্ত না হন, পৃথিবী আপনাকে সব থেকে চারিধারে ঠেলে ধরতে থাকবে। আপনি যদি আর্থিক চাপ ভালো না লাগে, তাহলে একটা ফর্মুলা বের করুন যা আপনার জন্য কার্যকর হবে। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে খরচ কমানো। আপনার টাকা ব্যাংকে রাখুন, আপনার ন্যায্য থেকে বেশি আয়কে দিন। সুরক্ষিত মিউচুয়াল ফান্ড কিনুন আর গড়পড়তা লোকের প্রতিজ্ঞা পালন করুন, কিন্তু এটাকে নিজেকে আগে বেতন দিন। এর নিয়ম ভঙ্গ করা, এই নিয়ম আত্মবলিদান অথবা আর্থিক সংযমের উৎসাহ দেয় না। এর অর্থ এই নয় যে আগে নিজেকে বেতন দেয় ক্ষুধার্ত থাকুন। জীবন উপভোগ করার জন্য আপনি যদি আপনার আর্থিক প্রতিভাকে জাগ্রত রাখেন, জীবনের সেরা জিনিস পেতে পারেন। আপনি ধনী হতে পারেন, জীবনের আনন্দ বলিদান দিতে হবে না। আর সেটাই আর্থিক বুদ্ধি। আপনার ব্রোকারদের মোটা টাকা দিন। ভালো পরামর্শের ক্ষমতা। আমি প্রায়ই দেখি লোকেরা তাদের বাড়ির সামনে একটা নিশানা লাগিয়ে দিয়েছে যাতে বলা আছে মালিক কর্তৃত্ব বিক্রির জন্য, অথবা টিভিতে অনেক লোককে ডিসকাউন্ট ব্রোকার হিসেবে দাবি রাখতে দেখি। আমার ধনবান বাবা আমাকে উল্টো দিকের পথটা নিতে শিখিয়েছিলেন। তিনি পেশাদারদের মোটা টাকা দেওয়ায় বিশ্বাস করতেন। আমিও এই নীতি গ্রহণ করেছি। আজ আমার অ্যাটর্নি, অ্যাকাউন্টেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার আর স্টক ব্রোকার বেশ খরচ সাপেক্ষ। কেন? কারণ আমি জোর দিয়েছি বলে এই পথ লোকের সত্যিকার পেশাদার বিশেষজ্ঞ হয়। তাদের সেবায় আপনার আয় বৃদ্ধি হওয়া উচিত। আর যত সম্পদ করবে, আমিও সম্পদ করব। আমরা তথ্যের যুগে বাস করছি। তথ্য অমূল্য। একজন ভালো ব্রোকারের উচিত আপনাকে তথ্য সরবরাহ করা এবং একসাথে সময় নিয়ে আপনাকে শিক্ষিত করে তোলা। আমার অনেক ব্রোকার আছে যারা আমার জন্য সেটা করতে ইচ্ছুক। আমার যখন অল্প অর্থ ছিল বা অর্থ ছিল না, তখন এদের কেউ কেউ আমায় শিখিয়েছিল, আর আমিও তাদের সাথে সাথে। আমি আমার ব্রোকারদের যা টাকা দিই তা তাদের সরবরাহ করা তথ্য থেকে। আমি যে পরিমাণ অর্থ করতে পারি তার সাথে তুলনা করলে যৎসামান্য। আমার রিয়েল এস্টেটে ব্রোকার বা স্টক ব্রোকার যখন প্রচুর উপার্জন করে, আমি খুশি হই, কারণ বেশিরভাগ সময় বোঝা যায় আমিও অনেক আয় করছি। একজন ভালো ব্রোকার আয় বৃদ্ধির সঙ্গে আমার সময়ও বাঁচায়। যেমন আমি $9,000 দিয়ে একটা ফাঁকা জমি কিনেছিলাম, আর তখনই $25,000 বেশি দিয়ে বিক্রি করেছিলাম, যাতে আমি আমার কোর্স তাড়াতাড়ি কিনতে পারি। একজন ব্রোকার বাজারে আপনার চোখ আর কানের কাজ করে। তারা ওখানে প্রতিদিন থাকে, তাই আমার ওখানে থাকতে হয় না। আমি বরং গল্ফ খেলি। এছাড়া যারা নিজে নিজে বাড়ি বিক্রি করে, নিশ্চয়ই তাদের সময়কেও তত মূল্য দেয় না। আমি যদি সময়টা আরও ব্যবহার করতে পারি, অথবা তাদের ভালোবাসি, তাদের সাথে সময় কাটাতে পারি, তাহলে কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে সেই সময়টা অপচয় করব কেন? আমার মজা লাগে কত গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা রেস্টুরেন্টের সাহায্যকারীদের অসন্তোষজনক পরিষেবা হলেও 15% থেকে 20% টিপস দেয়, অথচ ব্রোকারদের 3% থেকে 7% পয়সা দেওয়া নিয়ে অভিযোগ করে। তারা খরচের তালিকা থেকে লোকেদের টিপস দেওয়া পছন্দ করে, কিন্তু সম্পত্তির তালিকা বৃদ্ধিতে যেসব লোক সাহায্য করে তাদের প্রতি কঠিন হতে চায়। এটা আর্থিক বুদ্ধির পরিচয় নয়। সব ব্রোকারদের ধরন এক নয়। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ব্রোকাররাই শুধুই বিক্রেতা। আমি বলবো রিয়েল এস্টেটের বিক্রেতারা সব থেকে খারাপ। তারা বিক্রয় করে, কিন্তু তাদের নিজের খুব সামান্য অথবা একেবারে রিয়েল এস্টেট নেই। একজন ব্রোকার যে বাড়ি বিক্রি করে আর যে ব্রোকার বিনিয়োগ করে, তার প্রচণ্ড তফাৎ আছে। সেটা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্সের ব্রোকারদের ক্ষেত্রে সত্যি, যারা তাদের নিজেদের আর্থিক প্ল্যানার বলে। যেমন রূপকথায় আছে, একজন সত্যিকারের রাজকুমার খুঁজে বার করার জন্য বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পুরনো পংক্তিটা মনে রাখবেন, এনসাইক্লোপিডিয়া চাই কি না তা এনসাইক্লোপিডিয়া বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন না। আমি যখন রোজগারের এমন পেশাদার বিশেষজ্ঞদের ইন্টারভিউ নিই, আমি প্রথমে দেখি কতটা সম্পত্তি বা স্টক তাদের ব্যক্তিগত মালিকানা আছে আর কত শতাংশ করে কর দেয়। সেটা আমার ট্যাক্স অ্যাটর্নি বা অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার এক অ্যাকাউন্টেন্ট নিজেই নিজের ব্যবসা দেখাশোনা করে আর পেশা অ্যাকাউন্টিং, কিন্তু তার ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট। আগে আমার এক অ্যাকাউন্টেন্ট ছিল একটা ছোট ব্যবসার অ্যাকাউন্টেন্ট, কিন্তু তার কোনো রিয়েল এস্টেট ছিল না। আমি অ্যাকাউন্টেন্ট বদলে ফেলেছিলাম, কারণ ব্যবসায় আমাদের পছন্দ অপছন্দের প্রভেদ ছিল। এমন একজন ব্রোকার খুঁজে বার করুন যে মনে প্রাণে আপনার মঙ্গল কামনা করে। বেশ কিছু ব্রোকার আপনাকে শেখাবার চেষ্টা করবে এবং তারাই আপনার সবথেকে মূল্যবান সম্পত্তি হতে পারে। ওদের প্রতি ন্যায্য ব্যবহার করুন, তাহলে তারাও আপনার সাথে সুব্যবহার করবে। আপনি যদি সময় মতো চিন্তা করেন
তাদের কমিশন কি করে কাটা যায়, তাহলে তারা কেনই বা আপনার পাশে থাকবে? এ এক সরল যুক্তি। যেমন আমি আগেই বলেছি, পরিচালনার দক্ষতার মধ্যে একটা হচ্ছে মানুষ পরিচালনা করা। অনেক লোকের শুধু এমন লোকেদেরই পরিচালনা করতে পারে যারা তাদের থেকে কম বুদ্ধিমান এবং যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন কর্মক্ষেত্রে একজন অধস্তন কর্মচারী। অনেক মাঝামাঝি স্তরের ম্যানেজার মাঝামাঝি স্তরেই থেকে যায়, উঁচু পদে উঠতে পারে না, কারণ তাদের থেকে নিচে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে পারেন, কিন্তু তাদের থেকে উঁচুতে যারা কাজ করেন তাদের ঊর্ধ্বতনের সাথে কাজ করতে পারেন না। আসল দক্ষতা হলো যে নিজের চেয়ে কারিগরি বিদ্যায় নিপুণ লোকেদের পরিচালনা করেন আর বেতন দেন। সেই জন্য কোম্পানিগুলোতে বোর্ড অফ ডিরেক্টরস থাকে। আপনারও একটা থাকা উচিত, আর সেটাই আর্থিক বুদ্ধির পরিচায়ক। 7. একজন ইন্ডিয়ান গিভার হন। কিছু না দিয়ে কিছু পাওয়ার ক্ষমতা। যখন আমেরিকায় প্রথম শ্বেতাঙ্গ উপনিবেশিকেরা এসেছিলেন, তাদের আমেরিকান ইন্ডিয়ানদের সংস্কৃতি রীতি রেওয়াজ দেখে অবাক লেগেছিল। যেমন যদি কোনো উপনিবেশক ঠান্ডা লাগতো, ইন্ডিয়ানরা তাকে কম্বল দিত। উপনিবেশকরা এটাকে উপহার মনে করত, তাই ইন্ডিয়ানরা যখন এটা ফেরত চাইতো ওরা প্রায় বিরক্ত হতো। ইন্ডিয়ানরা যখন বুঝতে পারল যে উপনিবেশকরা এটা ফেরত দিতে চায় না, তাই তারা বিব্রত হয়ে পড়ত। এখান থেকে ইন্ডিয়ান গিভার কথাটি উৎপত্তি। একটা সরল সংস্কৃতির ভুল বোঝাবুঝি। সম্পত্তির তালিকা আর জগতের ধরনের বিষয়ে ইন্ডিয়ান গিভার হওয়া একান্ত প্রয়োজনীয়। শৌখিন বিনিয়োগকারীর প্রথম প্রশ্ন হচ্ছে, কত তাড়াতাড়ি আমি আমার অর্থ ফেরত পাব। তারা এও জিজ্ঞেস করে যে বিনামূল্যে কি পেতে পারে, যেটাকে একটা কাজের অংশ বলা হয়। সেই কারণে বিনিয়োগের IRI বা বিনিয়োগ থেকে প্রাপ্তি এত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আমার বাড়ি থেকে একটু দূরেই আমি একটা রিয়েল এস্টেটের সন্ধান পেয়েছিলাম, যেটা ফ্লোর ক্লোজারে ছিল। ব্যাংক থেকে $60,000 চাইছিল, আর আমি আমার বিডের সাথে $50,000 ক্যাশিয়ার চেকও দিয়েছিলাম। ওরা বুঝতে পেরেছিল যে আমি আন্তরিক। বেশিরভাগ বিনিয়োগকারীরা বলবে, আপনি প্রচুর আটকে ফেলেছেন নাকি? এর চেয়ে বড় একটা ধার নেওয়া কি বেশি ভালো হতো না? উত্তরটা এক্ষেত্রে হচ্ছে না। আমার বিনিয়োগ কোম্পানি এটাকে শীতের ছুটিতে, যখন পর্যটক বরফ এবং মৌসুমি পাখির দলের খোঁজে অ্যারিজোনাতে আসে, তখন ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করে। তখন মাসে $2,500 করে ভাড়া দেওয়া হয়। অন্য সময় শুধু $1,000 করে ভাড়া দেওয়া হতো। প্রায় 3 বছরের মধ্যেই আমি আমার নিয়মিত টাকা ফেরত পেয়ে গিয়েছিলাম। এখন আমি এই সম্পত্তিটার মালিক, যেটা থেকে প্রতি মাসে আমি অর্থ লাভ করি। স্টকেও একই জিনিস করা হয়। প্রায়ই আমার ব্রোকাররা আমাকে ফোন করে উপদেশ দেয় যে আমি বিশেষ একটা কোম্পানির স্টকে মোটা বিনিয়োগ করি। তার মতে সেই কোম্পানি এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যাতে তার স্টকের দাম বাড়বে। যেমন নতুন উৎপাদন ঘোষণা করা। যখন স্টকের মূল্যবৃদ্ধি হতে থাকে, আমিও আমার পয়সা 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত লাগিয়ে রাখি। তারপর আমি আমার মূল টাকাটা তুলে নিই। বাজারের ওঠাপড়া নিয়ে মাথা ঘামাই না, কারণ আমার শুরুর টাকাটা ফিরে এসেছে এবং সেটা অন্য সম্পত্তিতে কাজ করার জন্য প্রস্তুত। তাই আমার টাকা যায় এবং তারপর আবার ফেরত আসে, আর আমি প্রায় বিনামূল্যে একটা সম্পত্তির মালিক হই। এটা সত্যি যে আমার অনেকবার ক্ষতি হয়েছে, কিন্তু আমি শুধু সেটুকু টাকা নিয়েই খেলি যা হারানোর ক্ষমতা আছে। আমি বলবো, গড়ে 10টা বিনিয়োগে আমি 2টো কি 3টিতে প্রচুর লাভ করি, 5-6টাতে কিছুই লাভ হয় না, আর 2টো অথবা 3টেতে লোকসান হয়। কিন্তু আমি আমার ক্ষতি বিনিয়োগের করা অর্থের মধ্যেই সীমিত রাখতে থাকি। যেসব লোকেরা ঝুঁকি নিতে পছন্দ করে না, তাদের পয়সা ব্যাংকে রাখে। দীর্ঘকালীন স্বল্প সঞ্চয় কিছু সঞ্চয় না থাকার থেকে ভালো, কিন্তু এতে অর্থ ফেরত পেতে অনেক বেশি সময় লাগে, আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি এর সাথে বিনামূল্যে কিছু পান না। এর আগে টোস্টার দিত, কিন্তু আজকাল তাও কম দেয়। আমার প্রতিটি বিনিয়োগে কিছু না কিছু বিনামূল্যে পাওয়া চাই। একটা কন্ডোমিনিয়াম, ছোট্ট গুদাম, এক টুকরো ফাঁকা জমি, একটা বড় বাড়ি, স্টক শেয়ার, অফিস বিল্ডিং ইত্যাদি। আর তাতে পরিমিত ঝুঁকি অথবা নিম্ন ঝুঁকির ব্যবস্থা থাকা দরকার। এই বিষয়ে সম্পূর্ণ উৎসর্গীকৃত এত বই আছে যে আমি তার উল্লেখ করছি না। ম্যাকডোনাল্ড খ্যাত রে ক্রুক হ্যামবার্গার ফ্র্যাঞ্চাইজিসে বিক্রি করতেন। তিনি হ্যামবার্গার ভালোবাসতেন বলে নয়, কারণ তিনি ফ্র্যাঞ্চাইজারে রিয়েল এস্টেটটা বিনামূল্যে চাইতেন। তাই বুদ্ধিমান বিনিয়োগকারীর IRI থেকে আরও বেশি কিছু আশা করা উচিত। আপনার পয়সা একবার ফেরত পাওয়ার পর আপনি বিনামূল্যে কী সম্পত্তি পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, এবং ওখানেই আর্থিক বুদ্ধির পরিচয়। 8. বিলাসদ্রব্য
কেনা, দৃষ্টি কেন্দ্রীভূত করার শক্তি। আমার এক বন্ধুর ছেলে বাজে খরচের এক বিশ্রী অভ্যাস গড়ে তুলেছিল। সবেমাত্র 16 বছর বয়সে সেই স্বাভাবিকভাবে নিজের একটা গাড়ি চাইছিল। সে অজুহাত দেখাচ্ছিল ওর সব বন্ধুর বাবা মা আর তাদের সন্তানদের গাড়ি দিয়েছে। ছেলেটি তার সঞ্চয়ের টাকা থেকে টাকা নিয়ে সোজাসুজি গাড়ি কেনার জন্য ব্যবহার করতে চায়। সেই সময় তার বাবা আমাকে ডেকে পাঠায়। তোমার কি মনে হয় ওকে এটা করতে দেওয়া উচিত, নাকি যেরকম অন্য বাবা মায়েরা করেন সেরকমই আমারও তাকে একটা গাড়ি কিনে দেবো? আমি উত্তরে বললাম, এটা অল্প সময়ের জন্য হয়তো চাপ থেকে মুক্তি দিতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ওকে কি শেখাচ্ছ? তুমি কি ওর গাড়ির মালিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে ব্যবহার করে তোমার ছেলেকে নতুন কিছু শেখার প্রেরণা দিতে পারো? কিন্তু হঠাৎ করে আলো চলে যাওয়ায় সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। 2 মাস পরে সেই বন্ধুর সঙ্গে আবার দেখা। জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে কি নতুন গাড়ি পেয়েছে? না, পায়নি, কিন্তু আমি ওকে গাড়ির জন্য $3000 দিয়েছি। আমি তার কলেজের টাকার পরিবর্তে আমার টাকা ব্যবহার করতে বলেছি। ভালো, এটা তোমার উদারতার পরিচয়। ঠিক তা নয়, ওই পয়সার সাথে একটা শর্তও আছে। আমি তোমার উপদেশ মতো ওর গাড়ি কেনার তীব্র ইচ্ছাকে ব্যবহার করে সেই উৎসাহে অন্য কিছু শেখার জন্য ব্যবহার করেছি। শর্তটা কী ছিল? আমি জিজ্ঞাসা করলাম। প্রথমে আমরা আবার তোমার মতো ক্যাশ ফ্লো খেলাটা সাহায্য নিলাম। আমরা এটা খেললাম, বুদ্ধিমানের মতন অর্থ ব্যবহার নিয়ে দীর্ঘ আলোচনা করতাম। আমি তারপর তাকে ওয়াল স্ট্রিট জার্নাল আর আরও কয়েকটা স্টক মার্কেটের বইয়ের গ্রাহক হওয়ার চাঁদা দিলাম। তারপর কী হলো? আমি জিজ্ঞাসা করলাম, কি পেলে? আমি ওকে গাড়ি বললাম। $3000টা ওর ঠিকই, কিন্তু ও তাই নিয়ে সরাসরি একটা গাড়ি কিনতে পারবে না। ও এটা স্টক কেনা আর বিক্রির জন্য ব্যবহার করতে পারবে। আর একবার যখন $3000 থেকে $6000 করতে পারবে, টাকাটা ওই গাড়ির জন্য ব্যবহার করতে পারবে, আর বাকি $3000 ওর কলেজ ফান্ডে যাবে। আর তার ফল কী হলো? আমি জিজ্ঞাসা করলাম। ওর প্রথম দিকে সওদার ভাগ্য ছিল, কিন্তু কিছুদিন পরে ও যা লাভ করেছিল সব হেরে গিয়েছিল। তারপর সত্যিই ওর উৎসাহ বেড়ে গেল। আজ ওর $2000 ক্ষতি হয়েছে, কিন্তু ওর উৎসাহ বেড়ে গেছে। আমি ওকে যা বই কিনে দিয়েছিলাম ও সব পড়েছে, আর লাইব্রেরিতে গিয়েও আরও বই এনেছে। ও ওয়াল স্ট্রিট জার্নালে বুভুক্ষর মতো পড়ে, ইন্ডিকেটের খোঁজে। ও এখন MTVর বদলে CNBC দেখে। ওর কাছে মাত্র $1000 বাকি আছে, কিন্তু ওর উৎসাহ আর শিক্ষা এখন আকাশচুম্বী। ও জানে এই অর্থ হারালে ওকে আরও 2 বছর পায়ে হেঁটে চলতে হবে, কিন্তু মনে হয় তার সে চিন্তা নেই। এমনকি এখনও তো মনে হয় ওর গাড়ি কেনার উৎসাহ নেই, কারণ ও এমন একটা খেলা পেয়েছে যাতে ওর আরও বেশি মজা। কি হবে যদি ও সব টাকা হারে? আমি জিজ্ঞাসা করলাম। অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আমি ওকে বরং এই বয়সে সব হারাতে দিতে রাজি আছি। আমাদের বয়সে পৌঁছে সব হারানোর ঝুঁকি নেবার চেয়ে এখন হারা ভালো। আর তাছাড়া আমি ওর পড়াশোনার জন্যে যত খরচ করেছি তার মধ্যেই $3000 আসল শিক্ষার সদ্ব্যবহার হয়েছে। ও যা শিখেছে তা ওকে সারা জীবন সাহায্য করবে। আর মনে হয় ওর অর্থের ক্ষমতার প্রতি একটু নতুন শ্রদ্ধা এসেছে। আমার মনে হয় ওর এখন অতিরিক্ত খরচা করার স্বভাব নেই। আগে নিজেকে পারিশ্রমিক দাও। বিভাগটা যেমন বলেছি, যদি কোনো ব্যক্তি স্বনিয়মানুবর্তিতার ক্ষমতায় দক্ষ না হতে পারে, তার ধনী হওয়ার চেষ্টা না করাই শ্রেয়। কারণ লিখিতভাবে সম্পত্তির তালিকা থেকে ক্যাশ ফ্লো তৈরি করার প্রণালী সোজা, কিন্তু অর্থকে ওই দিকে চালিত করার মানসিক সহিষ্ণুতাই বড় কঠিন। আজকের ভোগ্যপণ্য পৃথিবীতে বাহ্যিক প্রলোভনের খরচা করে উড়িয়ে দেওয়া অনেক সহজ। দুর্বল মানসিক সহিষ্ণুতার ফলে ওই অর্থের সবচেয়ে কম বাধাযুক্ত পথে বয়ে যায়। এটাই আর্থিক সংগ্রাম আর দরিদ্রের কারণ। আমি অর্থগত বুদ্ধিমত্তার সংখ্যারও উদাহরণ দিচ্ছি। এক্ষেত্রে অর্থকে দিয়ে আরও অর্থ উৎপাদনের ক্ষমতা বোঝানোর জন্যে আমরা যদি বছরের শুরুতে 100 জন লোককে $10,000 দিই, আমার মতে বছরের শেষে 80 জনের হাতে কিছুই বাকি থাকে না। বস্তুত নগদ পয়সা খরচা করে অনেকে নতুন গাড়ি, ফ্রিজ, টিভি, VCR কিনে আর ছুটি খরচ করে নিজেদের দেনা বাড়িয়ে দেবে। 16 জনই $10,000কে 5% থেকে 10% বাড়াতে পারবে। 4 জন এটাকে বাড়িয়ে $20,000 থেকে $10 লক্ষ অবধি করতে পারবে। আমরা স্কুলে যাই একটা পেশা শিখতে, যাতে আমরা পয়সার জন্য কাজ করতে পারি। আমার মতে পয়সাকে কি করে আপনার জন্য কাজ করানো যায় সেটা শেখাও গুরুত্বপূর্ণ। আর 5 জনের মতো আমিও বিলাসমগ্ন জীবন ভালোবাসি। তফাৎ হচ্ছে কেউ ধীরে সুস্থে বিলাসিতার জন্য দ্রব্য কেনে। এটা প্রতিবেশীর সাথে পাল্লা দেবার ফাঁদ থেকে, যাকে কিপ আপ উইথ জোনেসেস বলে। আমি যখন পোর্স কিনতে চাইলাম তখন সহজ পথা ছিল ব্যাংকারকে ফোন করে একটা ধার নেওয়া। দায়ের খাতায় বেছে নেওয়ার পরিবর্তে আমার সম্পত্তি বৃদ্ধির তালিকা বেছে
তাতে দৃষ্টি কেন্দ্রীভূত করলাম। অভ্যাস মতো আমি ভোগবিলাসের ইচ্ছাকে প্রেরণাস্বরূপ ব্যবহার করে আমার অর্থগত সহজাত প্রতিভাকে বিনিয়োগ করতে প্ররোচিত করি। আজকালকার দিনে আমরা বেশিরভাগই যা চাই তা পাওয়ার জন্যে ঋণে দৃষ্টি কেন্দ্রীভূত করি, অর্থ সৃষ্টি করার দিকে দৃষ্টি দিই না। এটা স্বল্প সময়ের জন্য সহজ পথ হলেও কিন্তু দীর্ঘ সময়ের জন্য কঠিন। এই বদ অভ্যাসটা ব্যক্তি হিসেবে এবং জাতি হিসেবেও আমাদের গ্রাস করেছে। মনে রাখবেন, সহজ পথ অনেক সময় কঠিন হয়ে যায়, আর কঠিন পথ প্রায়ই সহজ পথে পরিণত হয়। যত তাড়াতাড়ি আপনি নিজেকে আপনার প্রিয়জনদের অর্থের মালিক বা প্রভু হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারবেন, ততই ভালো। অর্থ একটা ক্ষমতাশালী শক্তি। দুর্ভাগ্যক্রমে লোকেরা অর্থের ক্ষমতাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে। আপনি যদি আর্থিক বুদ্ধি কম হয়, অর্থই আপনার উপর রাজত্ব করবে, আপনার চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে। আর অর্থ যদি আপনার চেয়ে বুদ্ধিমান হয়, আপনি সারা জীবন এর জন্য কাজ করবেন। অর্থের প্রভু হওয়ার জন্য আপনাকে অর্থের চেয়ে বুদ্ধিমান হতে হবে। তাহলে যেমন বলা হবে তেমনই করবে, আপনার কথা মানবে। অর্থের কৃতদাস হওয়ার পরিবর্তে আপনি এর প্রভু হতে পারবেন। সেটাই আর্থিক বুদ্ধিমত্তার পরিচয় নয়। নায়কের প্রয়োজনীয়তা। পৌরাণিক কাহিনীর ক্ষমতা। যখন আমি ছোট ছিলাম, আমি উইলি মেস, হ্যাঙ্ক অ্যারেন, যোগী বেরাক অত্যন্ত শ্রদ্ধা করতাম। তাদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতাম। তারা আমার নায়ক ছিল। ছেলেবেলায় যখন লিটল লিগ খেলতাম, আমি ঠিক তাদের মতো হতে চাইতাম। আমি তাদের বেসবল কার্ডকে সঞ্চিত সম্পদের মতো দেখতাম। আমি তাদের সম্বন্ধে সব জানতে চাইতাম। আমি তাদের পরিসংখ্যান আর BIERA ব্যাটিংয়ের গড়, কত বেতন পায়, তারা কিভাবে বড় হলো, সব জানতাম। আমি সব কিছু জানতে চাইতাম, কারণ আমি ঠিক তাদের মতো হতে চাইতাম।